এবং সমীর কুণ্ডু ও বারাসাতের 15 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, এর আগেও পৌর প্রতিনিধিত্ব করবে। খুব স্বাভাবিকভাবে সবাই আমরা এখানে এসেছি যে এই মৈত্রী সঙ্গীত যে শারদ উৎসব, সেই শারদ উৎসবে যাতে আমরা সবাই মিলে এখানে থেকে, কারণ দেখুন এই উৎসবটা বাঙালির কাছে একটা বড় জাতীয় উৎসব হিসেবে আমরা পালন করি এবং আমাদের যেদিনকে মহালয়া হয় সেই মহালয়ার পুণ্যতিথিতে আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের দীর্ঘদিনের অভ্যাস আছে যে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ, এর মধ্য দিয়ে আমাদের ঘুমটা ভাঙে। সেই দিনের পর থেকে দেবীপক্ষের সূচনা ঘটে এবং তারপরে আস্তে আস্তে আমরা এই পুজোর উৎসবের দিনগুলোতে এগিয়ে যাই। এখন সবাই একটা নতুন ব্যবস্থা তৈরি হয়েছে, আগে আগে প্রতিমাটা উন্মোচন করে দেয় যাতে মা বেশি দিন আমাদের কাছে থাকে। কিন্তু এ সম্পর্কে এই যে পুজোটা আমরা করি, এটা আমরা অকাল নিধন করি, কারণ আদিতে বাসন্তী পুজোটা মূল পুজো ছিল। পরবর্তীকালে রামচন্দ্র যখন রাবণকে বধ করতে পারছিলেন না, তখন রামচন্দ্র মাকে আহ্বান করেন অর্থে, মা আসে এবং এই পুজো গ্রহণ আপনারা জানেন যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই যে দিনগুলো থাকে, এই অষ্টমীর দিনে আমাদের মায়েরা ওনারা সবাই আমরা পুজো দিই 108টা পদ্ম ফুল দিই। তো সেই পদ্ম ফুল দিয়ে যখন রামচন্দ্র অষ্টমীর দিনে পুজো দিতে যাচ্ছে, তখন হঠাৎ তিনি লক্ষ্য করেন যে তার যে ফল মানে ফুলের থালা একটা পদ্ম ফুল নেই। তা রামচন্দ্র নীলনয়ন আছে, এটাও মায়ের একটা পরীক্ষা। তা রামচন্দ্র যখন দেখলেন যে ওই একটা পদ্ম নেই, তখন তিনি তার ধনুর্বাণ সহযোগে তার চক্ষুকে উৎপাটন করতে চাইলেন, যে ওই চক্ষুটা 108 করে মায়ের পায়ে অর্ঘ্য দেবে। মা ছলনাময়ী, মা সেই তাকে ওর থেকে বন্ধ করলেন। সেটা বন্ধ করবার পরে মা রামচন্দ্রকে বললেন যে রাবণকে মারার যে মূল যে বিষয়, যে বাণ, সেই বাণ কোথায় আছে সেটা রামচন্দ্রকে বলে দেওয়ার পর রামচন্দ্র আশীর্বাদ নিয়ে রাবণ বধ করে। মা আসে, মা এবারে ঘোড়ায় আসছে। ঘটকে আগমন মানে একটু ছত্রভঙ্গ হয়, দেখবেন সব জায়গায় একটু বেশি বৃষ্টি টিষ্টি হচ্ছে, জল টল জমছে। এটা যেমন একটা ঘটনা। খুব স্বাভাবিকভাবে আমরা এই শারদ উৎসবের দিকে সকলে তাকিয়ে থাকি যে কীভাবে